দর্শক, কৃষি হাসপাতালের আজকের বিশেষ পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ধানের নিষিদ্ধ কোন কীটনাশকগুলো এবং কেন কীটনাশকগুলো নিষিদ্ধ করা হলো, এবং এই কীটনাশক ব্যবহার কী ধরনের ক্ষতি হয় বা কী ধরনের লাভ হয় এটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সময়তে আমাদের সাথে থাকবেন এবং পূর্ণ আলোচনাটি শুনবেন, তাহলে আপনাদের একটু পূর্ণাঙ্গ ধারণা যাবে কেন আমরা কীটনাশকগুলো ব্যবহার করব না। আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ মিঠুন সরকার। তো চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ পরামর্শ দেওয়ার জন্য, এবং এই পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং নিজে জানবেন, অন্যকে জানাবেন এবং ভিডিওটি আপনার ইচ্ছা মতো শেয়ার করুন, এবং যারা জানেন না তাদেরকে জানান। তাহলে দেখা যাচ্ছে আরেকজন যদি জানে তাহলে আপনার পাশের ক্ষেত্রে এই ধরনের কীটনাশক প্রয়োগ করলে বা কীটনাশকগুলো প্রয়োগ থেকে বিরত থাকলে আপনি উপকৃত হবেন, প্লাস সেই জমিটাও সেফ থাকবে, প্লাস আপনার উৎপাদন খরচটা অনেকটা কমে আসবে। তো আমরা কোন 5টি কীটনাশক আসলে নিষিদ্ধ সেটি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কেন এই কীটনাশকগুলো নিষিদ্ধ। এই কীটনাশকগুলো নিষিদ্ধ হওয়ার যে মূল যে কারণ সেটি হচ্ছে এই কীটনাশকগুলো আপনার প্রকৃতির সাথে বা পোকার উপর একটা রেজিস্ট্যান্স তৈরি করে, অর্থাৎ এই পোকার যে আপনার যে প্রতিরোধী ক্ষমতা, সেই প্রতিরোধী ক্ষমতা যদি কোনো কারণে এই কীটনাশক ব্যবহারের পরে যদি সেই পোকা মারা না যায়, তাহলে এই পোকার পুনরাবির্ভাব ঘটবে। আর পুনরাবির্ভাব যখন ঘটবে তখন এই কীটনাশক বা যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করেন না কেন, সেই পোকাগুলো তখন মানে ধ্বংস করা একেবারে প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন আপনি বারবার দেখবেন বিভিন্ন ধরনের কীটনাশক বা দামি দামি কীটনাশক দিচ্ছেন, কোনো কাজ হয় না, বা আপনি অতিমাত্রায় ডোজ দিচ্ছেন তাও কাজ হয় না, 4-5টা কোন দিয়েছেন তাও কাজ হয় না, শুধুমাত্র একটা কারণে পোকার দেহে এক ধরনের প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়, যে প্রতিরোধী ক্ষমতার কারণে আপনার এই যে কীটনাশক পরবর্তীতে আর কোনো কীটনাশক কাজ করে না এবং এই পোকা পুনরায় আবির্ভাব ঘটে। অর্থাৎ আপনি একটি দেখবেন যে বিভিন্ন ধরনের দোকানদার আছে যারা আপনাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দেবে যে আপনি এগুলো বাদ দেন, দিয়ে এগুলো ব্যবহার করেন, তাহলে একবার স্প্রে করলে পোকা সব মারা যাবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি এই কীটনাশকগুলো জেনে বুঝে না বুঝে স্প্রে দিলেন, সব পোকা মারা গেল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী কোনো ক্ষেত থেকে বা কোনো কারণে যদি এই পোকা আবার ব্যাক করে, তাহলে এই পোকা প্রতিরোধ করা একেবারে অসম্ভব। আর এগুলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং এই যে কীটনাশকগুলো শুধুমাত্র সবজিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু ধানের ক্ষেত্রে ব্যবহার করা মানে একদম আপনার নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো অবস্থা। চলুন দেখে নেওয়া যাক আসলে কোন গ্রুপগুলো আমরা আপনাদেরকে ব্যবহার করতে নিষেধ করছি বা কৃষি অফিস থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপ। সাইপারমেথ্রিন যুক্ত যে কোনো কীটনাশক, যেমন দেখবেন এখন যে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশকগুলো পাওয়া যায়, একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপ অ্যাড করা থাকে। যেমন দেখবেন আপনার হচ্ছে সাইপারমেথ্রিন প্লাস ক্লোরোপাইরিফাস। যদি ক্লোরোপাইরিফাসটা শুধুমাত্র এককভাবে থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু যদি সাইপারমেথ্রিন যুক্ত থাকে তাহলে সেই কীটনাশকটি ব্যবহার করা যাবে। অনেকে বলবেন যে ভাই নাইট্রো তো আমাদের ব্যবহার করলে ভালো কাজ হয়, বা নাইট্রো বিভিন্ন দোকানদার আমাদের সবসময় দিয়েই থাকে। তাহলে নাইট্রোর সাথে নাইট্রোর উপাদান হচ্ছে ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমেথ্রিন। সাইপারমেথ্রিন যুক্ত কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই ধরনের কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ ধানের ক্ষেত্রে। কিন্তু সব কিছুর ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ নয়, এটি শুধুমাত্র ধানের ক্ষেত্রে বা অন্যান্য ফসলের সবজির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ধানের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না। এরপর 2 নম্বরে আছে যে কোনো গ্রুপের সাথে আলফা সাইপারমেথ্রিন গ্রুপ, অর্থাৎ যে কোনো কীটনাশকের কম্বিনেশন ফাইল হোক বা সিঙ্গেল ফাইল হোক, যে কোনো একটা কীটনাশকের গ্রুপে যদি আলফা সাইপারমেথ্রিন মূল উপাদান হিসেবে থাকে বা সংযুক্ত থাকে, তাহলে সেই কীটনাশকটি ধানের জমিতে ব্যবহার করা থেকে বিরত থাকবে। এরপর আসে 3 নম্বরে যে ল্যামডা সাইহেলথ্রিন, অর্থাৎ ল্যামডা সাইহেলথ্রিন গ্রুপ যুক্ত কোনো কীটনাশক যদি বাজারে থাকে বা কোনো কীটনাশকের সাথে সংযুক্ত থাকে, তাহলে কীটনাশকটি ব্যবহার করবেন না ধানের জমিতে। এরপর সে 4 নম্বরে
ডেল্টা মেথ্রিন গ্রুপ অর্থাৎ কোনো কীটনাশকের সাথে যদি সংযুক্তি বা এককভাবে যদি ডেল্টা মেথ্রিন মূল উপাদান বা সংযুক্ত উপাদান হিসেবে যুক্ত থাকে তাহলে সেই কীটনাশক আপনি ধানের জমিতে ব্যবহার করবেন না। তাহলে দেখা যাচ্ছে আপনার লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। এমন এক পর্যায়ে আসবে যখন দেখবেন রোগ পোকামাকড় কোনোভাবে কন্ট্রোলে আসছে না, আপনার পুরোটাই লস হতে পারে। তা আপনারা এগুলো ধানের জমিতে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ধানে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক বাজারে অ্যাভেলেবেল, সেগুলো আপনি নিতে পারেন। এইগুলো কখনোই আপনার দোকানদারের প্ররোচনায় পড়ে এগুলো ধানের জমিতে ব্যবহার করবেন না। এরপর আসি 5 নম্বরে হচ্ছে ফেনভালারেট গ্রুপ, অর্থাৎ কোনো ওষুধের সাথে কোনো কীটনাশকের সাথে যদি এই ফেনভালারেট গ্রুপটা যুক্ত থাকে তাহলে সেটি আপনি ধানের জমিতে ব্যবহার করবেন না। এবং এগুলো একেবারে নিষিদ্ধ ধানের জমির ক্ষেত্রে। তো অনেকে জানেন না, এগুলো আপনি জানুন, অন্যকে জানুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। তাহলে দেখা যাচ্ছে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং অনেকেই উপকৃত হবে, যেটা পরবর্তীতে রোগ পোকা এবং উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন। আর কার কি জানার বিষয় আছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের আপনাদের যে পরামর্শগুলো দিতে সুবিধা হয়, প্লাস একটি সকলের সমস্যা নিয়ে এটির পূর্ণাঙ্গ সমাধান দেওয়া সম্ভব। তো আপনারা যদি এ ধরনের এগুলো পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, বা আপনার কী পরামর্শ প্রয়োজন সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা বিভিন্ন মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনি জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার জন্য ভিডিও রেডি করবো এবং সেগুলো অবশ্যই আপলোড করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।